হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স ৩৫তম অধ্যায় বিয়ন্ড দ্য ভেল। হঠাৎ কালো কালো ছায়া দুদিক থেকে ওদের ঘিরে ধরল। তাদের কালো রোবের আড়ালে শুধু জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে। সংখ্যায় তারা ১২ জন। তাদের হাতে ওয়ান্ড ওদের বুকের দিকে উদ্যত। যিনি ভয় পেয়ে চিৎকার করে উঠল। লুসিয়াস ম্যালফয় হাত বাড়ালেন হ্যারির দিকে। কাটা কাটা গলায় বললেন, ওটা আমাকে দাও পটার। হ্যারির সমস্ত দেহ মন অজানিত আশঙ্কায় কেঁপে উঠল। ওরা ফাঁদে পড়ে গেছে। একের বিরুদ্ধে দুজন শত্রু। ম্যালফয় আবার বললেন, হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে দাও। বলুন সিরিয়াসকে কোথায় আটকে রেখেছেন? হ্যারি বলল। ওর কথা শুনে কয়েকটা ডেটিটার্স ক্ষণ ক্ষণ করে হেসে উঠল। সেই কালো ছায়ামূর্তির উল্লাস ভরা একজন শিরশিরে নারী কণ্ঠে বলল, ডার্কলর্ড অবশ্যই জানেন। বাকি সবাই একই সঙ্গে বিশ্রীভাবে হেসে উঠল। তার অজানা কিছুই নেই। ভালো ছেলের মতো ভালোই ভালোই প্রফেসি আমাকে দাও পটার। ম্যালফয় হ্যারির দিকে হাত বাড়ালেন। আমি জানতে চাই সিরিয়াস কোথায়। বা পাশে দাঁড়ানো মেয়েটি ভেঙিয়ে ভেঙিয়ে বলল, আমি জানতে চাই সিরিয়াস কোথায়। বাকি সব ডেথিটার্সরা ওদের হাতের ওয়ান্ড হ্যারি আর তার বন্ধুদের বুকে আরও জোরে চাপ দিল। ওয়ান্ড থেকে তীব্র আলো ঠিকরে বেরিয়ে হ্যারি পটারের দু চোখ ধাঁধিয়ে দিল। মন থেকে ভয়ভাবনা সরিয়ে হ্যারি আবার বলল, তোমরা তাকে ধরে রেখেছ, আমি জানি তিনি এখানে আছেন। আবার সেই মেয়ে ডেজিটারের বিশ্রী ব্যঙ্গাত্মক কথা, বাচ্চা ছেলের ঘুম ভেঙেছে গো, ওকে খেতে দাও গো, খেতে দাও। হ্যারি বুঝতে পারল রন শান্ত হয়ে দাঁড়িয়ে নেই। হ্যারি বিড়বিড় করে বলল, চুপ, কিছু করবে না, এখন না। যে মেয়েটা ভেঙিয়ে কথা বলছিল অসভ্যের মতো হি হি করে হেসে উঠল। শোনো গো শোনো, বাচ্চা ছেলের কথা, অন্য বাচ্চাদের উপদেশ দিচ্ছে গো। ম্যালফয় বললেন, বেলাট্রিক্স, পটারকে তুমি যা ভেবেছ ও তা নয়। বড় বড় কাজ করার প্রতি ওর দুর্বলতা আছে। আমাদের ডার্কলর্ড খুব ভালো করেই জানেন। যাজ্ঞে পটার, এবার ওই প্রফেসিটা আমাকে দাও। হ্যারির বুকের ভেতরটা আশঙ্কাতে সামান্য ধুকপুক করছে। নিঃশ্বাস আটকে আসছে, তবু সেই ভাবনা কাটিয়ে দৃঢ় হবার চেষ্টা করে আবার বলল, আমি খুব ভালো করেই জানি সিরিয়াস এখানে আছেন। আমি জানি আপনারা তাকে কয়েদ করে রেখেছেন। আবার বেশিরভাগ ডেথিটার্সরা হো হো করে হেসে উঠল। বেলাট্রিক্সের হাসি ওদের ছাপিয়ে গেল। ম্যালফয় বললেন, তোমার এখন স্বপ্ন আর জীবন সম্বন্ধে বোঝার যথেষ্ট বয়স হয়েছে হ্যারি। তুমি যদি প্রফেসিটা না দাও তাহলে আমরা ওয়ান্ড প্রয়োগ করতে বাধ্য হব। হ্যারি নিজের ওয়ান্ড বুকের উপর তুলে তুলে বলল, বেশ, তাই করুন। রন, হারমায়োনি, নেভিল, জিনি, লুনাও হ্যারির মতো ওয়ান্ড তুলল। হ্যারির মনে দারুণ এক চিন্তা হলো, সিরিয়াস যদি সত্যি এখানে না থাকেন তাহলে ওর দোষে ওর প্রিয় বন্ধুরা অকালে প্রাণ হারাবে। কিন্তু ডেথিটার্স ওকে আক্রমণ করল না। ম্যালফয় স্বাভাবিক কণ্ঠে বললেন, প্রফেসিটা দিয়ে দিলে কেউ তোমাকে আঘাত করবে না হ্যারি। কথাটা শুনে হ্যারির হাসির পালা। ঠিক আছে, প্রফেসিটা দিলে আপনি আমাদের বাড়ি ফিরতে দেবেন তো? কথাটা তখনও শেষ করতে পারেনি হ্যারি। তার আগে মেয়ে ডেথিটার্স ওয়ান্ড নিয়ে খ্যানখ্যানে গলায় বলল, একইও প্রফি। হ্যারি মেয়েটির কথা শেষ হবার আগেই কাউন্টার চার্জ করল প্রোটিগো। কাচের গোলকটা ওর হাত থেকে প্রায় ছিটকে পড়েছিল, ও ধরে ফেলল। লুসিয়াস ম্যালফয় গর্জন করে উঠলেন, কতবার তোমাকে মানা করব, তুমি যদি ওটা ভেঙে ফেলো? হ্যারির মনের ভেতর অনেক ভাবনা চিন্তা ঝড়ের বেগে বইছে। ডেথিটার্সের অন্যতম সর্দার ওর কাছ থেকে ওর সম্পদ প্রফেসি ছিনিয়ে নেবার জন্য অনেক ভয় দেখিয়ে ছলচাতুরি করছেন। হ্যারির প্রফেসির ওপর কোনো লোভ নেই। ও ধরা পড়ে গেছে, যেন তেন প্রকারণে ওকে ডেথিটার্সের কবল থেকে মুক্ত হতে হবে। ওর বোকা বোকা কাজের জন্য হয়তো বন্ধুদের চরম মূল্য দিতে হবে। মেয়েটির রোব খুলে অন্য ডেথিটার্সদের ছেড়ে সামনে এসে দাঁড়ালো। আজকাবানের নিষ্ঠুরতা বেলাট্রিক্সের মুখ ছেয়ে গেছে, কঠোর কঙ্কালসার মুখ। কিন্তু প্রেতাত্মা নয়, এখনো জীবিত মানুষ। বেলাট্রিক্স বলল, তোমার কি ঠিক পথে চলার জন্য আরও সময়ের প্রয়োজন আছে? রাগে উত্তেজনায় ওর বুক ওঠানামা করছে।
এই ছোট মেয়েটাকে আমরা টর্চার করছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চার দেখুক। হ্যারি এক পা পিছিয়ে এলো, প্রফেসিটা বুকে চেপে ধরে। হারমায়োনি, রন, জিনি হ্যারিকে ধরে রাখল। শোনো, আমরা কাউকে নির্যাতন বা আক্রমণ করার আগে প্রফেসিটা ভেঙে চুরমার করে দেব। হ্যারি বেলাট্রিক্সকে শাসালো। আমার মনে হয় তোমার বস শূন্য হাতে ফিরে গেলে মোটেই খুশি হবেন না। বলো, হবেন কি? বেলাট্রিক্স 1 ইঞ্চি না এগিয়ে পটারের দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট চাটতে লাগলো। ওর তোবড়ানো গাল আরও প্রকট হয়ে গেল। কোন প্রফেসর নিয়ে আমরা কথাবার্তা বলছি? হ্যারি বলল। হ্যারি কথাবার্তা বলে সময় কাটাতে চায়। ও নেভিলের হাতটা ধরে বুঝতে পারলো ও কাঁপছে। ও বুঝতে পারছে কেমন করে মৃত্যুর মুখ থেকে পালাবে, তাই ভাবছে। কি বললে? কীরকম প্রফেসি? বেলাট্রিক্স বলল। ওর মুখ থেকে হাসি মিলিয়ে গেল। হ্যারি পটার, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? একটার পর একটা ডেথ ইটার্স দেখতে দেখতে হ্যারি বলল, না না, ঠাট্টা করতে যাব কেন? একটা ফাঁকা জায়গা খুঁজতে লাগলো পালাবার জন্য। ভোল্ডেমর্ট এটা চাইছেন নাকি? কয়েকটা ডেথ ইটার্স হিস হিস শব্দ করলো। বেলাট্রিক্স রাগে ফেটে পড়ে বলল, আশ্চর্য, তুমি তার নাম মুখে আনতে সাহস করো? হ্যারি শক্ত করে কাঁচের বলটা ধরে বলল, হ্যাঁ করি। আরও একটা ম্যাজিক মন্ত্র দিয়ে ওকে নিশ্চল করতে চাইছে, সন্দেহ নেই। না, আমার কোনো প্রবলেম নেই ভোল্ডেমর্টকে ভোল্ডেমর্ট বলতে। বেলাট্রিক্স চিৎকার করে উঠল, সাবধান হ্যারি পটার, তোমার এত সাহস যে লর্ডের নাম মুখে আনো? তোমার নোংরা জিভ দিয়ে তার নাম উচ্চারণ করছো, এত সাহস তোমার? হাফ ব্লাড। হ্যারি কোনো রকম ভ্রুক্ষেপ না করে বলল, তোমরা কি জানো তিনিও একজন হাফ ব্লাড? হারমায়োনি খুব আস্তে আস্তে বলল, ভোল্ডেমর্টের মা ছিলেন একজন উইচ, আর তার বাবা মাগল। তোমাদের কি বলেছেন পিওর ব্লাডে জন্ম তার? স্টুপিফাই, না। বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জের ওয়ান্ড থেকে লাল আলো বিচ্ছুরিত হলো, কিন্তু ম্যালফয় সেটা ভেঙে চূর্ণ করে দিলেন। বেলাট্রিক্স ম্যালফয়ের স্পেলে সজোরে ছিটকে পড়ল একটা শেলফের ওপর, হ্যার থেকে প্রায় 1 ফুট দূরে। তাকে রাখা কিছু কাচের গোল বল ভেঙে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুজন সাদা ধবধবে অনেকটা ভুতুড়ে মূর্তি ধোয়ার মতো তাদের দেহ সেই ভাঙা কাচের মধ্য থেকে বেরিয়ে এলো। তারা দুজনেই একই সঙ্গে কিছু কথা বলল। সব কথা পরিষ্কারভাবে বোঝা গেল না, তবে সামান্য কিছু বোঝা গেল। উত্তরায়ণে নতুন কিছু আবির্ভাব হবে, ওদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষটি বলল। শুভ্রতার দাড়ি, বয়সের ভারে কুঁজো। আক্রমণ করবে না, আমাদের প্রফেসির প্রয়োজন আছে। আশ্চর্য, ওর এত সাহস! এই কথা বলে? বেলাট্রিক্স দাঁত কিরমির করতে করতে বলল, কথাগুলো জড়ানো জড়ানো। ওখানে দাঁড়াও, নোংরা হাফ ব্লাড, দাঁড়াও, কথা বন্ধ করো যতক্ষণ না আমরা প্রফেসি হাতে পাই। তারপর আর কারো আবির্ভাব হবে না, দুজনের মধ্যে একটি মেয়ে বলল। তারপরে যে দুটি বৃদ্ধা ভাঙা কাচের বল থেকে বেরিয়েছিলেন তারা হাওয়াতে মিলিয়ে গেল। শুধু ঘরের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে রইল। ওরা হ্যারিকে সম্ভবত কিছু অগ্রিম বার্তা পাঠালো। সমস্যা, কেমন করে বার্তাটা অন্যদের কানে যাবে? আপনি তো আমাকে এই প্রফেসির বিশেষত্ব জানাননি, কথাটা বলে হ্যারি পেছনে তাকালো। মনে হলো কেউ যেন আসবে। ম্যালফয় বললেন, পটার, আমাদের সঙ্গে চাতুরি করবে না। হ্যারি বলল, মোটেই করছি না। হারমায়োনি ওর পা দিয়ে হ্যারির পা টিপল। ডাম্বলডোর কি কখনো তোমাকে বলেছেন কি কারণে তোমার কপালের ওই কাটা দাগ বয়ে বেড়াচ্ছ? কারণটা ডিপার্টমেন্ট অফ মিস্ট্রিজের একটা পাত্রে লুকিয়ে রাখা হয়েছে। ম্যালফয় মুখভঙ্গি করে বলল। আমার সম্বন্ধে? হ্যারি বলল। ভুলে গেল ওর পালিয়ে যাবার পরিকল্পনা। কি বললেন? আমার কপালের কাটা দাগ সম্বন্ধে? সেটা কি? হারমায়োনি ওর পেছন থেকে উৎসুক হয়ে বলল। তা হতে পারে। ম্যালফয়ের গলা বিদ্বেষ পরায়ণ মেশানো উল্লাসের। কিছু ডেথ ইটার্সরা আবার বিশ্রীভাবে হেসে উঠল। তাদের হাস্যরোলের মাঝে হ্যারি হারমায়োনিকে বলল, তাক থেকে কাচের বলগুলো তুমি ভেঙে দিতে পারবে? আশ্চর্য, ডাম্বলডোর তোমাকে আজ পর্যন্ত বলেননি? ম্যালফয় আবার বললেন, তুমি আগে আমাদের কাছে আসোনি পটার। ডার্ক লর্ড জানতে চান কারণটা। এখন পারি? কেন? ম্যালফয়ের মুখে হাসি ধরে না যেন। একমাত্র তুমি যার অধিকার আছে ডিপার্টমেন্ট থেকে প্রফেসি সম্বন্ধে জানার।
ডার্কলট অন্যদের ওটা চুরি করতে বলে ব্যর্থ হয়েছেন। বলতে পারেন কেন আমার সম্বন্ধে প্রফেসি চুরি করতে চেয়েছিলেন? তুমি কি জানো না তোমাকে শিশু অবস্থায় কেন হত্যা করতে চেয়েছিলেন তিনি? হ্যারি ম্যালফয়ের কোটরাগত দুই ধূসর বর্ণের চোখের দিকে তাকিয়ে রইল। দুটো চোখেই মৃদু দীপ্তি। এই প্রফেসির জন্য কি ওর বাবা মাকে হত্যা করেছেন? এর জন্যই কি ও আজও সেটা বহন করে চলেছে? ওর হাতের রেখায় কি এসব প্রশ্নের জবাব আছে? কেউ তাহলে আমার আর ভোল্ডেমর্ট সম্বন্ধে প্রফেসি করেছে? হ্যারি ধীরস্থিরভাবে ম্যালফয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ও আঙুল দিয়ে গরম কাচের বলটা খুব জোরে চেপে ধরল। বলটা স্নিচের চেয়ে সামান্য বড়, তখনও তাতে ধুলো ময়লা লাগানো। আমাকে এখানে আসতে বাধ্য করেছেন ওটা তাকে দেবার জন্য, নিজে কেন আসতে পারেননি? বেলাট্রিক্স কথাটা শুনে আটকে উঠল। নিজে নিয়ে যাবেন? কি বলতে চাইছ? পাগলের মতো বিশ্রীভাবে হেসে উঠল। যখন সবাই মিনিস্ট্রি অফ ম্যাজিকে তার প্রত্যাবর্তনের মধুর বিরপতায় বসে আছে, ডার্কলট ওখানে যাবেন? অরোরদের কাছে নিজের পরিচয় করাবেন? তারাই সময় অযথা নষ্ট করবে আমার ভাই। তাই তিনি তোমাকে তার জন্য এই নোংরা কাজটি করতে পাঠিয়েছেন, হ্যারি বলল। ম্যালফয় আস্তে আস্তে বললেন, সুন্দর, অতি সুন্দর পটার। কিন্তু ডার্কলট জানেন তুমি মোটেও মূর্খ নও। এখন, হ্যারি জোর দিয়ে বলল। 5টি বিভিন্ন কণ্ঠ তার পেছন থেকে উচ্চারিত হলো, রিডাক্টো। 5টি কার্স 5 দিকে ছুটল। তাদের সামনে যে তাকগুলো রয়েছে তার উপরে রাখা সব কাচের বলগুলো ছিটকে মেঝেতে পড়ে খান খান হয়ে গেল। মুক্তোর মতো সাদা সাদা মূর্তি শূন্যে ভাসতে লাগলো। বহু বছরের সঞ্চিত কাঠকাটরা জিনিসপত্র প্রচণ্ড বৃষ্টিপাতের মতো ধসে পড়তে লাগলো। রান, হ্যারি যত জোরে পারে বলল। সেই প্রচণ্ড ওলটপালটের মধ্যে হ্যারি হারমায়োনের আলখেল্লার একটা কোণা ধরে টানতে টানতে চলল। একজন ডেথ ইটার সেই প্রচণ্ড ধুলোর ঝড়ের মধ্যে ওদের চেপে ধরতে এলে হ্যারি কনুই দিয়ে ভীষণ জোরে ধাক্কা দিতেই পড়ে গেল। ওর মুখোশ খুলে গেল। ওরা সবাই আঘাত পেয়ে প্রচণ্ডভাবে চিৎকার করতে করতে দেয়ালের তাকের মতো মেঝেতে পড়ে গেল। হ্যারির সামনে একটা পরিষ্কার বেরুবার পথ দেখে 5 বন্ধুদের সঙ্গে ঘর ছেড়ে পালাতে গেলে একটা হাত ওর গতিপথ রুদ্ধ করল। প্রচণ্ড জোরে একজন ওর কাজ চেপে ধরল। সেই সময় শুনতে পেল হারমায়োনির গলায় স্টুপিফাই। হাতটা তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিল। হ্যারি প্রফেসিটা হাত থেকে ছাড়েনি, ভালো করে মুঠোর মধ্যে চেপে রেখে দরজা পর্যন্ত ওরা পৌঁছে গেল। সলো পোর্টাস, হারমায়োনি উঁচু গলায় বলতেই খোলা দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। হ্যারি ভেবেছিল রন, লুনা, জিনি ওর আগে বাইরে চলে এসেছে, ওদের জন্য বাইরে অপেক্ষা করছে, কিন্তু ওদের কাছে পিঠে কাউকে দেখতে পেল না। হারমায়োনি ভয় পেয়ে বলল, ওরা নিশ্চয়ই ভুল রাস্তা ধরে গেছে। নেভিল ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ কিছু? যে ঘরের দরজাটা ওরা বন্ধ করেছে তার ভেতর থেকে জোরে জোরে চিৎকার, পদশব্দর কানে এলো। শুনতে পেল লুসিয়াস ম্যালফয়ের হুঙ্কার, ওকে ছাড়বে না। ও আঘাত পেলে ডার্কলট প্রফেসি পাবে না। ওর আঘাতের চেয়ে প্রফেসি অনেক মূল্যবান। জ্যাকসন, চলে এসো। আমাদের নতুন করে কিছু ভাবতে হবে। ভাগ ভাগ হয়ে ওকে খুঁজে পেতে হবে, ধরতে হবে। ভুলো না যা বললাম। পটারকে অক্ষত রেখে প্রফেসি করায়ত্ত করবে, বাকিরা খতম হলে ভালো। বেলাট্রিক্স, রোডলফাস, তোমরা বাঁ দিকে যাও। ক্রাকে, রবার্টসন, তোমরা ডান দিকে যাও। জ্যাকসন, রোডলফাস, সোজা দরজার দিকে যাও। মালসিবার, তুমি আমার সঙ্গে চলো। হারমায়োনির মাথা থেকে পা পর্যন্ত কাঁপছে। এখন তাহলে আমরা কোথায় যাব? ওদের জন্য এখানে দাঁড়াবে না। দরজার কাছ থেকে আমরা পালাই। তারপরে শুনতে পেল দরজার কাছে কিছু ভারী জিনিস ধাক্কা খাওয়ার শব্দ। হারমায়োন দরজাটা চার্ম করে বন্ধ করে রেখেছে। তফাৎ যাও, কর্কশ কণ্ঠে কেউ বলল। আলোহমোরা। দরজা খুলতে হ্যারি, হারমায়োনি, নেভিল ডেস্কের তলায় আত্মগোপন করল। ওরা দুজন ডেথ ইটার্সদের পা দেখতে পেল দ্রুত পায়ে ওদের দিকে আসছে। হ্যারি দেখতে পেল ডেথ ইটার্সদের হাঁটু, ওরা প্রতিটি ডেস্কের তলা সার্চ করছে। ওদের হাতে ওয়ান্ড। ওরা যে ডেস্কের তলায় রয়েছে তার কাছে আসতেই ও জোরে বলল, স্টুপিফাই।
হ্যারির ওয়ান্ডের মুখ থেকে লাভার মতো লাল আলো বেরিয়ে তার কাছে থাকা ডেথ ইটার্সকে আঘাত করলো। ও ছিটকে পড়ল একটা গ্র্যান্ডফাদার ঘড়ির ওপর। ঘড়িটা মেঝেতে পড়ে গেল। দ্বিতীয় ডেথ ইটার হ্যারির কাছ থেকে সরে গিয়ে হারমায়োনিকে তাক করলো। ভালো করে সার্চ করার জন্য ও হামাগুড়ি দিচ্ছিল। আভাটা হ্যারির ডেস্কের তলা থেকে বেরিয়ে সেই ডেথ ইটারের টুটি চিপে ধরে মেঝেতে ফেলে দিতেই নেভিল ছুটে এসে ওদের গায়ের ওপর একটা ডেস্ক ফেলে দিল। তারপর ও নিজের ওয়ান্ড দুটি ডেথ ইটার্সের দিকে এগিয়ে দিয়ে বলল, এক্সপেলিয়ার্মাস। দুজনেই ছিটকে পড়ল প্রফেসি হলে ঢোকার মুখে। যন্ত্রণায় ওরা ছটফট করতে লাগলো। হ্যারি একপাশে সরে দাঁড়াতেই নেভিল আবার তাক করে বলল, স্টুপিফাই। ওর ওয়ান্ড থেকে লাল আলো বেরিয়ে এসে ডেথ ইটার্সদের কাঁধের উপর দিকে হলের শেলফে লাগলো। শেলফে সাজানো ঘড়িগুলো লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ল। কয়েকটা শূন্যে উঠতে লাগলো। কাঁচের জিনিসগুলো খড়কুটোর মতো উঠতে লাগলো। তারপর আবার সেগুলো তাকে যেমনি ছিল তেমনিভাবে সাজানো রইল। আবার দেখি সেই হ্যারির হাত থেকে মাটিতে পড়ে থাকা ওয়ান্ড একজন ডেথ ইটারকে তুলে নিতেই হ্যারি অন্য একটা ডেস্কের নিচে বসলো। তার পাশেই দেখতে পেল ঝলমল করছে একটি কাঁচের জার। ছোটাছুটি করার সময় ডেথ ইটার্সের মুখোশ সামান্য নিচে ঝুলে পড়তেই ও কিছু দেখতে পেল না। সে মুখোশটা মুখ থেকে সরিয়ে হ্যারিকে দেখে ওয়ান্ড তুলে বলল, স্টুপ। কার্সও শেষ করতে পারল না। সঙ্গে সঙ্গে হারমায়োনি বলল, স্টুপিফাই। ওয়ান্ড থেকে লাল আলো ডেথ ইটারের বুকে সজোরে আঘাত করল। ও জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। ওর একটা হাত ওঠানো, মাটিতে পড়ে গেছে ওর ওয়ান্ড। ও বেলজারের পাশে অচেতন হয়ে পড়ে গেল। বেলজারটা ধাক্কাতে ভেঙে যেতেই ওর মাথাটা ভাঙা কাচের পাত্রের ভেতর ঢুকে গেল। জারের মধ্যে ওর মাথাটা দেখে মনে হলো সাবানের বড় একটা বুদবুদ। নেভিলের বড় বড় চোখে কাচের জারের ভেতর ডেথ ইটারের মুন্ডুর দিকে তাকিয়ে রইল। ওরা তিনজনেই ওয়ান্ড তুলে জারের মধ্যে ডেথ ইটারের মুন্ডুটা দেখতে লাগলো। দেখতে ওর মাথাটা অন্যরকম হয়ে যাচ্ছে। মাথার কালো চুলগুলো ওর স্কালের মধ্যে ঢুকে একেবারে টাকলু হয়ে গেল। গাল দুটো ফুলে উঠল। সমস্ত মাথার উপরটা কালো পিচে চটচট করতে লাগলো। ডেথ ইটার জার থেকে মাথাটা টেনে নেবার চেষ্টা করতে লাগলো। ওরা আশ্চর্য হয়ে দেখলো ডেথ ইটারের মুন্ডুটা ছোট হতে হতে একটা বাচ্চা ছেলের মতো মুন্ডু হয়ে গেল। তারপর একটু একটু করে ওর মুন্ডুটা যেমন ছিল তেমনই হয়ে গেল। মাথা ভর্তি কালো চুল, ছোট ছোট দাড়ি। ডেথ ইটার মাথা ঝাড়া দিয়ে আবার উঠবার চেষ্টা করতে ওর মুন্ডুটা ছোট হয়ে গেল। কাছে পিঠে একটা ঘর থেকে ওরা দুমদুম আওয়াজ আর কিছু ভেঙে পড়ার শব্দ শুনল। তারপরে বিকট আর্তনাদ। রন! হ্যারি চিৎকার করে উঠল। মুখ ফিরিয়ে নিল জারের মধ্যে ডেথ ইটারের দানবীয় পরিবর্তনের দিক থেকে। জিনি, লুনা, হারমায়োনি আটকে উঠল। হ্যারি, ওরা সবাই কোথায়? ডেথ ইটার যখন ওর মুন্ডুটা জার থেকে টেনে নিয়েছে, ওকে দারুণ ভীভৎস দেখাচ্ছে। ওর বাচ্চা ছেলের মুন্ডুটা অতি উচ্চস্বরে চেঁচাচ্ছে। মোটা মোটা হাত দুটো এলোপাতাড়ি ঘোরাচ্ছে। হাতটা প্রায় হ্যারির গায়ে এসে লেগেছিল। এক চুলের জন্য ও বেঁচে গেল। হ্যারি ওর ওয়ান্ড তুলতে যাবে, সেই সময় হারমায়োনি ওর হাত চেপে ধরে বলল, তুমি একটা শিশুকে আঘাত করতে পারো না। এ নিয়ে বাকযুদ্ধের সময় নেই। হ্যারির কানে এলো হল অফ প্রফেসি থেকে আরও পদশব্দ। একটু একটু করে সেই শব্দ এগিয়ে আসছে। এখন অনেক দেরি হয়ে গেছে। ওদের কাছে আসার প্রতীক্ষা করতে লাগলো দুজনেই। হ্যারি সেই কুৎসিত বাচ্চার মতো মুন্ডুওয়ালা ডেথ ইটারকে দৃষ্টি থেকে সরিয়ে হারমায়োনিকে বলল, চলো, চলে এসো। ওরা খোলা দরজা দিয়ে অন্ধকার হলের দিকে এগোতে এগোতে দেখতে পেল দুজন ডেথ ইটার হল থেকে বেরিয়ে ওদের দিকে টলতে টলতে আসছে। হ্যারি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে কাজ শেষ করবার আগেই যে দুজন ডেথ ইটার বাইরে ওদের ধরতে গিয়েছিল তারা ঘরে ঢুকে পড়ল। দুজনেই রাজ্য জয়ের মতো উল্লাসে যেন ফেটে পড়ল। হম্পেডিমেন্ট, ঘরের সব জিনিস লণ্ডভণ্ড। নেভিল কোথায় ছিটকে পড়ল দেখতে পাওয়া গেল না। হ্যারির মাথায় গাদা গাদা বই উল্টে পড়ল। পাথরে মাথা ঢুকে গেল। হারমায়োনি একটা বইয়ের রেখে ধাক্কা খেল। হ্যারির চোখের সামনে ছোট দুটো আলোর বিন্দু প্রায় ওকে দৃষ্টিহীন করে দিল। পেয়েছি, ওকে আমরা পেয়েছি। হ্যারির কাছে দাঁড়িয়ে থাকা ডেথ ইটাররা সাফল্যের আনন্দে ভীষণ জোরে হেসে উঠল। ইন অ্যান অফিস অফ সাইলেন্সিও, হারমায়োনি বলার সঙ্গে সঙ্গে ওদের কণ্ঠরুদ্ধ হয়ে গেল। একজন ওরা মুখোশের আড়ালে হয়তো কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ওর কথা কেউ শুনতে পেল না। পাশের ডেথ ইটারের পাশে ও ঢলে পড়ল। পেট্রিফিকাস টোটালাস, হ্যারি গর্জে উঠল।
দ্বিতীয় ডেথ ইটারের হাতে ওয়ান্ড রয়ে গেল। ওর দুহাত দুপা একসঙ্গে জড়িয়ে গেল। হুমড়ি খেয়ে হ্যারির পায়ের সামনে পড়ে গেল। বাহ বাহ, দারুণ। কিন্তু যে ডেথ ইটার হারমায়োনিকে কাবু করেছিল সে হঠাৎ নড়তে চড়তে লাগলো। ওর হাতের ওয়ান্ড থেকে বেগুনি আলোর রশ্মি হারমায়োনির বুকে এসে বিঁধল। হারমায়োনি সশব্দে বলল, উহ। ও মেঝেতে পড়ে গেল, হাত পা শরীর অচল হয়ে গেল। হারমায়োনি। হ্যারি হাঁটু গেড়ে প্রায় অচৈতন্য হারমায়োনির পাশে এসে বসল। ডেস্কের তলা থেকে নেভিল হামাগুড়ি দিয়ে ওদের কাছে চলে এলো। নেভিল একজন ডেথ ইটারের মাথার কাছে আসার জন্য ও প্রচণ্ড একটা লাথি নেভিলের মাথায় মারল। নেভিল অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। হাতের ওয়ান্ড ছিটকে পড়ে দু টুকরো হয়ে গেল। হ্যারি পেছনে ফিরে দেখল ডেথ ইটার ওর মুখোশ খুলে ফেলেছে। হাতের ওয়ান্ড ওর দিকে তাক করে রেখেছে। ডেথ ইটারের মুখটা দেখে মনে হলো কোথায় যেন দেখেছে। ও হ্যাঁ, লম্বা মুখ, ফ্যাকাশে চেহারা তো ডেইলি প্রফেটের পাতায় দেখেছে। নামটাও মনে পড়ে গেল, অ্যান্টনিন ডহলভ। ও তো প্রেসেটসকে হত্যা করেছে। ডোলোহভ দাঁত বার করে হাসল। একটা হাত দিয়ে হ্যারির মুঠোয় ধরা প্রফেসিটা ছিনিয়ে নেবার চেষ্টা করলো। ও গেঙিয়ে গেঙিয়ে বলল, ওটা আমাকে দিয়ে দাও, যদি না দাও তোমার এই মেয়েটার মতো হাল হবে। আমি জানি এটা তোমার হাতে তুলে দিলে আমরা বাকি সবাই প্রাণে বাঁচব, হ্যারি বলল। হ্যারির মাথায় অসম্ভব যন্ত্রণা, কোনো কিছু ভাববে তার শক্তি নেই। ও একটা কাঁধ হারমায়োনির কাঁধে রাখল। তখনও সে কাঁধটা ঠান্ডা হয়ে যায়নি। তাহলে ও হারমায়োনির যন্ত্রণাকাতর মুখের দিকে তাকাতে পারছে না। হে মৃত্যু, তুমি দয়া করে আমার কাছ থেকে আমার প্রিয় বন্ধু হারমায়োনিকে কেড়ে নিও না, ওর জীবন নিও না। আমার দোষে ও অকালে প্রাণ হারালো। প্রচণ্ড লাথি খেয়ে নেভিলের নাক মুখ থেকে রক্ত পড়ছে, ঠিক করে কথা বলতে পারছে না। হ্যারি, হ্যারি কখনোই ওকে কাচের বলটা দেবে না। ঠিক সেই সময় ছোট বাচ্চার মতো মাথাটা দোলাতে দোলাতে থপথপ করে দরজার কাছে এসে দাঁড়ালো। ওর ছোট মাথাটা দুলছে, হাতের মুঠো দুটো আঘাত করার জন্য প্রস্তুত। সবকিছুই যেন হাতের বাইরে চলে গেছে। হ্যারি শেষ চেষ্টা করলো, পেট্রিফিকাস টোটালাস। ডলহফ বাধা দেবার আগে হ্যারির স্পেল ওকে গিয়ে সোজা আঘাত করলো। ও হ্যারির প্রিয় কমরেডের পাশে ধপাস করে পড়ে গেল। দুজনেই মৃত, কাঠের মতো তাদের দেহ, 1 ইঞ্চি আর সরতে পারবে না। হারমায়োনি। হ্যারি সেই মুহূর্তে মাথাটাই ঝাঁকুনি দিয়ে বলল। কুৎসিত ছোট মাথাওয়ালা ডেথ ইটার দৃষ্টির বাইরে চলে গেল। হারমায়োনি, উঠে পড়ো। নেভিলের নাক মুখ থেকে তখনও গলগল করে রক্ত ওর গাল বেয়ে বুকে পড়ছে। নাকের হাড় ভেঙে গেছে, তাও পা টেনে টেনে হ্যারির পাশে বসে বলল, ওকে কি করেছে সেই ডেথ ইটারটা? আমি জানি না। নেভিল হারমায়োনির কবজিটা চেপে ধরল। পালস আছে তো, আমি নিশ্চিত হয়ে বলছি। হ্যারি বিরাট এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যারি হারমায়োনির কবজি ধরে বলল, বেঁচে আছে। হ্যারির কানে এলো আরও পদশব্দ, শব্দগুলো যেন ওদের দিকে মন্থর গতিতে আসছে। কিন্তু সেই শব্দ কোনো নতুন ডেথ ইটারের নয়। যার মাথাটা বাচ্চার মতো ছোট হয়ে গেছে তারই ছটফটানির শব্দ পাশের ঘর থেকে আসছে। হ্যারি বলল, নেভিল, আমরা বোধহয় সার্কুলার ঘরের কাছে এসে গেছি। সেখান থেকে বাইরে যাবার ঠিক দরজাটা পেয়ে যাব। আমাদের বেরোতেই হবে ডেথ ইটাররা আসার আগে। মনে হয় তুমি হারমায়োনিকে 2 হাতে তুলে করিডোর পর্যন্ত নিয়ে যেতে পারবে, লিফটে চাপাতে পারবে। সেখানে কেউ না কেউ থাকবে, তাকে যা ঘটেছে সব বলবে। তারপর আমরা কি করব? ও আবার হাত দিয়ে নাক মুছতে মুছতে হ্যারির দিকে ভ্রু তুলে বলল, আমাকে তো রন, জিনি, লুনাদের খুঁজতে হবে। হ্যারি বলল। নেভিল দৃঢ়তার সঙ্গে বলল, তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। তাহলে হারমায়োনি একলা পড়ে থাকবে? নেভিল বলল, ঠিক আছে, তাহলে ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো। নেভিল কথাটা বলে হারমায়োনির একটা হাত তুলে কাঁধের ওপর রেখে হ্যারির দিকে তাকালো। প্রথমে ইতস্তত করে হ্যারি হারমায়োনির অন্য হাতটা নিজের কাঁধের ওপর রাখল। তারপর হারমায়োনির ম্যাজিক ওয়ান্ডটা নিজের আলখেল্লার পকেটে পুরে রাখল। নেভিল ওর ভাঙা ম্যাজিক ওয়ান্ডটা লাথি মেরে সরিয়ে দিল। দরজার দিকে দুজনে হারমায়োনিকে ধরে ধরে নিয়ে চলল। প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হারমায়োনি চলল। হ্যারি গলা বাড়িয়ে ঘরের ভেতর দেখল বেবি হেডের ডেথ ইটার তখনও সারা ঘর অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাবার জন্য ছোটাছুটি করে চলেছে। ঘরের সব কিছু ভেঙে তছনছ করে চলেছে। নেভিল বলল,
ওর অবস্থা এখন খারাপ, আমাদের দিকে তাকাবার মনোবল নেই। ওর দিকে লক্ষ্য রেখে চলো। ওর অফিস থেকে বেরিয়ে অন্ধকার হলওয়েতে এসে দাঁড়ালো। একটা প্রাণীও সেখানে নেই। ওরা কয়েক পা এগোলো। হারমায়োনিকে নিয়ে নেভিলের হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। টাইম রুমের দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। আগের মতোই দেয়ালটা ঘুরতে লাগলো। একটু আগেও ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়ে খুব একটা সুস্থ ছিল না। হারমায়োনির ওজনের জন্য তাই হাঁটতে অসুবিধে হচ্ছিল। তারপর দেয়ালটার ঘোরা বন্ধ হতে ও দরজার দিকে তাকালো। কোন দিকে আমরা বেপরোয়া হয়ে যাব? কোন দরজা দিয়ে ওরা যাবে সেটা ঠিক করার আগে ওদের ডান ধারের একটা বন্ধ দরজা খুলে যেতেই তিনজন সেখানে গড়িয়ে ওদের সামনে পড়ল। রন। হ্যারি ওর দিকে এগিয়ে যেতে দুর্বল কণ্ঠে বলল, জিনি তুমি ভালো আছো তো? হ্যারি। রন ম্লান হাসল। হ্যারির আলখেল্লার সামনে ধরে ওর দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তাহলে? সত্যিই তোমাকে খুব অদ্ভুত লাগছে হ্যারি, কেমন যেন জগা খিচুড়ি হয়ে আছো। হ্যারি দেখল রনের মুখটা সাদা, ঠোঁটের এক কোণা থেকে কিছু একটা গড়িয়ে পড়ছে। ও হ্যারির আলখেল্লাটা ধরে বেঁকে দাঁড়িয়ে রইল। হ্যারিও ওর টানে ধনুকের মতো সামান্য বেঁকে গেল। যিনি তোমার সব ঠিকঠাক তো? যিনি মৃদু হেসে দেয়ালে পিঠ থেকে কোনো রকমে বসে রইল, পায়ের গোড়ালি দুটো চেপে। লুনা যেন বহুদূর থেকে বলল, আমার মনে হয় ওর গোড়ালির হাড় ভেঙে গেছে। লুনা একমাত্র যার কিছু হয়নি। ওদের চারজন লোক আমাদের পেছনে তাড়া করছিল। আমরা একটা অন্ধকার ঘরে ঢুকে পড়েছিলাম। ঘর ভর্তি শুধু প্ল্যান্টস, অদ্ভুত এক জায়গা। ওখানে গিয়ে মনে হচ্ছিল আমরা অন্ধকার অতল জলে ভেসে বেড়াচ্ছি। রন বলল, জানো, আমরা ইউরেনাসকে খুব কাছ থেকে দেখেছি। হাসার সময় রন ঠোঁটের কোণা থেকে কয়েকটা বুদবুদ বেরিয়ে ফেটে গেল। যাই হোক, ওদের একজন জিনির পা জোরসে চেপে ধরেছিল। আমি রিডাক্টর কার্স দিয়ে ওর মুখে প্লুটো মেরে দিয়েছি। জিনের মুখ থেকে দেখে হ্যারির মনে হলো ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, ফেলছে, চোখ দুটো বন্ধ। রনকে শুধু হাসতে দেখে হ্যারির মুখ শুকিয়ে গেল। রন তো অনাবশ্যক হাহা করে হাসে না। ও তখনও হ্যারির আলখেল্লার প্রান্তটা ধরে রয়েছে। হ্যারি, রন বলল হ্যারির একটা কান ওর মুখের কাছে এনে। হাসতে হাসতে বলল, ওই মেয়েটাকে তুমি চেনো হ্যারি? ওর নাম লুনা। লুনা লাভগুড। হা হা হা। হ্যারি শক্ত হয়ে বলল, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। লুনা, তুমি জিনিকে সাহায্য করতে পারবে? কানের পাশে ওয়ানটা গুজে লুনা বলল, কোনো অসুবিধে নেই। ওরা একটু এগিয়ে অন্য একটি দরজার সামনে দাঁড়াতেই দরজাটা ধড়াম করে খুলে গেল। বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ সাথে তিনজন ডেথ ইটার্স ওদের সামনে দাঁড়ালো। ওই তো ওরা এখানে। বেলাট্রিক্স আনন্দে লাফিয়ে উঠল। হ্যারি ঘরে ঢুকে রনের হাত ছেড়ে দিল। নেভিল হারমায়োনিকে ধরে আছে, ওকে তো ছাড়তে পারে না। দরজাটা বন্ধ করে দিল। ফলোফপটাস, হ্যারি জোর গলায় বলল। ডেথ ইটার্সরা বন্ধ দরজা ধাক্কা দিতে লাগলো। একজন বলল, ওহো, আরো তো ওখানে যাওয়ার দরজা আছে। আমরা ওদের পেয়েছি, ওরা এখানেই আছে। হ্যারি ঘুরতে ঘুরতে আবার সেই ব্রেন রুমে এলো। দেয়ালের দিকে আরো দরজা আছে ওর মনে হলো। কানে এলো আরো অনেক ডেথ ইটার্সের পদধ্বনি। দৌড়ে দৌড়ে আসছে, তাই পদশব্দ একটু বেশি। লুনা, নেভিল, আমাকে সাহায্য করো। ওরা ঘরের চারধার ঘুরতে লাগলো। এক এক করে সব দরজা ভালো করে সিল করে দিল। হ্যারি দরজার দিকে দৌড়ে দৌড়ে যাবার সময় একটি টেবিলের সঙ্গে জোরে ধাক্কা খেল। ক্লোপোর্টাস! ওরা সবাই মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো দরজা খোলার জন্য। দরজাগুলো ভেঙে পড়ার মতো কটকট শব্দ হতে লাগলো। ঘরের উপরে উঠে লুনার কান্না শুনতে পেল। কোলো আ! হ্যারি তাকে দেখলো লুনা শূন্যে উঠছে, আর পাঁচজন ডেথ ইটার্স ঘরে ঢুকছে। লুনা ঠিক সময়ে যেই দরজাটা বন্ধ করতে পারেনি। উঠতে উঠতে ও একটা ডেস্কের সঙ্গে ধাক্কা খেয়ে হারমাইনির মতো মাটিতে চিৎপটাং হয়ে পড়ে রইল এবং সাথে সাথে জ্ঞান হারালো। বেলাট্রিক্স বলল, আগে পটারকে ধরো। দৌড়ে হ্যারির কাছে পৌঁছতে চেষ্টা করলো, কিন্তু হ্যারিকে ধরতে পারল না। ও জানে হ্যারির হাতে যতক্ষণ প্রফেসি আছে ততক্ষণ ও নিরাপদে থাকবে। রনের তখনও আগের মতো অবস্থা। হাসতে হাসতে হ্যারির কাছে গিয়ে বলল, হাই হ্যারি। মাতালের মতো টলতে টলতে হ্যারির হাতে দাঁড়ালো। দাঁত বার করে হাসতে হাসতে বলল, হে হ্যারি, এখানে ব্রেন আছে। হা হা, ভুতুরে ব্যাপার নয় কি হ্যারি? হ্যারি ধমকে উঠল, নামো নামো এখান থেকে। কিন্তু রন আগেই সেই ব্রেন ভর্তি গর্তে ওর ওয়ান্ড তাক করেছে। সত্যি হ্যারি, ওগুলো ব্রেনের টুকরো। দেখো, একই ব্রেন। হঠাৎ সবকিছু যেন থমকে বরফ হয়ে গেল। হ্যারি, নেভিল, জিনি আর প্রতিটি ডেথ ইটার্স জলধারের দিকে তাকালো।
দেখলো পুকুরের সবুজ জলে ভাসমান ব্রেনের টুকরোগুলো ছোট ছোট মাছের মতো হয়ে বাতাসে ভাসতে ভাসতে রনের দিকে এলো, তারপর পাতলা পাতলা রিবনের মতো হয়ে ফুরফুর করে উঠতে লাগলো। হা হা হা, হ্যারি এইদিকে দেখো। উড়ন্ত রিবন দেখতে দেখতে বলল রন। হ্যারি এসো এসো, এদিকে এসো, এগুলো ধরো, বাজি ফেলছি, এগুলো ফুল নয়, রিবন নয়, ছোট ছোট মাছ। রন না। হ্যারি জানে না রন যদি উড়ন্ত জিনিসগুলো স্পর্শ করে তাহলে কি হবে, তবে শুভ কিছু হবে না সেই সম্বন্ধে সুনিশ্চিত। কিন্তু রন হাত বাড়িয়ে ধরে ফেলেছে একটা উড়ন্ত ব্রেন। হ্যারি বাধা দেবার আগেই রনের হাত লাগার সঙ্গে সঙ্গে সেগুলো রনের হাতে দড়ির মতো জড়িয়ে গেল। রন, তুমি কি করছো? থামো থামো। রঙিন ফিতে বনে যাওয়া ব্রেনগুলো এবার ওর বুকে জড়াতে শুরু করলো। ও সেগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। তারপর ব্রেনগুলো অক্টোপাসের মতো হয়ে গেল। ডিফেন্ডো, হ্যারি জোরে জোরে বলে উঠল, কিন্তু রনকে আরো জড়িয়ে ধরতে লাগলো ফিতেগুলো। রন পড়ে যাওয়ার পরও রনের সমস্ত শরীর জড়াতে লাগলো। জিনি রনের হাঁটুর অবস্থা দেখে আঁতকে উঠল। হ্যারি, হ্যারি, ও দম বন্ধ হয়ে গেছে, মরে যাবে তো। হাঁটুর ব্যথার জন্য এক চুলও নড়তে পারছে না। ঠিক সেই সময় একজন ডেথ ইটার ওয়ান থেকে লাল আলো বিচ্ছুরিত হয়ে জিনির মুখে আঘাত করতেই ও জ্ঞান হারিয়ে একপাশে ঢলে পড়ল। নেভিল বলে উঠল, স্টুপিফাইড। হারমায়োনির ওয়ানটা নিয়ে চতুর্দিকে ঘুরতে ঘুরতে আসা ডেথ ইটার্সদের বলতে লাগলো, স্টুপিফাই, স্টুপিফাই, কিন্তু কিছুও করতে পারল না। একজন ডেথ ইটার্স নেভিলের দিকে স্টানিং স্পেল ছুড়ল। স্পেল ওর গায়ে লাগলো না। হ্যারি আর নেভিল ছজনের মধ্যে মাত্র দুজন ডেথ ইটার্স আক্রমণের পর আক্রমণ করতে লাগলো। স্রোতের মতো রূপালি তীর ওদের আক্রমণ করে যেতে লাগলো। সেগুলো ওদের দুজনের গায়ে না লেগে দেয়ালে বিদ্ধ হয়ে দেয়াল গর্ত হতে লাগলো। বেলাট্রিক্স মরিয়া হয়ে হ্যারিকে ধরবার চেষ্টা করতে লাগলো। হ্যারি শক্ত করে প্রফেসিটা মুঠোর মধ্যে ধরে দ্রুত ঘরের মধ্যে ঢুকে পড়ল। ডেথ ইটার্সদের পরাস্ত ওকে করতেই হবে। প্রফেসি নষ্ট হয়ে যেতে পারে ওর হাত থেকে পড়ে, তাই ডেথ ইটার্সদের ওকে বিউইচ করতে চাইল না। হ্যারি একটা দরজা খোলা পেয়ে সেখান দিয়ে অন্য একটা ঘরে পা দিতেই ঘরের ফ্লোরটা অদৃশ্য হয়ে গেল। ও পাথরের সিঁড়ির প্রতিটি ধাপের উপর দিয়ে গড়িয়ে নিচে পড়তে লাগলো। শেষে সেই গর্তের শেষে পড়ে গেল, যেখানে ড্যাশের উপর আর্চওয়েটা ছিল। হ্যারি সেই গর্তে শুয়ে উপরের দিকে তাকিয়ে দেখলো চেনা অচেনা একটা রেড ইটার স্পিটির সিঁড়ি ধরে নিচে নামছে। ও ড্যাশের দিকে এগোতে লাগলো। কিছুতেই ও ধরা দেবে না। ও ড্যাশে উঠে পিছনের দিকে চলে গেল। রেড ইটার্সরা ওকে ধরতে না পেরে নিচ থেকে ওরই মতো লাফাতে লাগলো। একজনের আঘাতে লেগে প্রচুর রক্ত পড়তে লাগলো। ডলহ বন্ডিং বডি বাইন্ড কার্ডস থেকে নিজেকে মুক্ত করে সোজা হ্যারির মুখের দিকে ওর ওয়ানটা তুলল। লুসিয়াস ম্যালফয় মুখ থেকে মুখোশ টেনে খুলে হ্যারিকে বলল, হ্যারি, তোমার খেল খতম। ভালো চাও তো প্রফেসিটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলের মতো। হ্যারি বলল, হ্যাঁ হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো, তবে আপনার সাঙ্গপাঙ্গদের এখান থেকে চলে যেতে বলুন। বেশ কয়েকটা রেড ইটার হেসে উঠল। লুসিয়াস ম্যালফয় বললেন, হ্যারি, দর কষাকষির এখন সময় নেই। ম্যালফয়ের ফ্যাকাশে মুখটা আনন্দে যেন ফেটে পড়ছে। দেখো, এখন এখানে আমরা 10 জন আর তুমি মাত্র একা। ডাম্বলডোর তার স্কুলে কি তোমার গুনতে শেখায়নি? ও একা নয়, ওপর থেকে একজন খুব জোরে বলল। কে বলছে ও একা? এখনো ওর গডফাদার আছে। হ্যারির বুকটা কেঁপে উঠল। নেভিল সিঁড়ির ধাপ ধরে নেমে আসছে রেডিটরসদের দিকে। ওর কাঁপা কাঁপা হাতে ধরে আছে হারমানি ওয়ান। নেভিল, নেভিল, তুমি এদিকে এসো না, রনের কাছে যাও। হ্যারি ওর দিকে তাকিয়ে বলল, স্টুপিফাই। নেভিল আবার চিৎকার করে বলল, ওর ওয়ানটা তাক করে প্রতিটা রেডিটরদের দিকে, স্টুপিফাই, স্টুপিফাই। একজন লম্বা চড়া রেডিটর নেভিলের পেছন থেকে এসে ওকে ধরলো। নেভিলের গায়ে যত শক্তি আছে তা দিয়ে হাত পা ছুটতে লাগলো। ওর হাত দুটো পেছনে ঘুরিয়ে চেপে ধরে বিশ্রীভাবে হাসতে লাগলো সেই রেডিটরসটা। লুসিয়াস ম্যালফয় খ্যাঁক খ্যাঁক করে বললেন, আরে লং বটম না? তুমি নিশ্চয়ই জানো তোমার গ্র্যান্ডমাদার আমাদের শুভ কাজের জন্য নিজের পরিবারের অনেককেই খুইয়েছেন, তাই তোমার আমাদের হাতে মৃত্যু তাকে খুব একটা ব্যথিত করবে না, তাই না? লং বটম? বেলেট্রিক্সের সারা মুখে শয়তানি হাসি। তুমি নিশ্চয়ই জানো কেন তোমার বাবা মায়ের সঙ্গে আমাদের দেখা করার ভাগ্য হয়েছিল? দুষ্ট ছেলে, আমি সে কথা জানি। নেভিল হুঙ্কার দিয়ে বলল। নেভিল ডেথিসদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ভীষণভাবে লড়তে লাগলো। বজ্র আটুনি শিথিল হয়ে লাগলো। পাগলের মতো ও বলল, তোমরা কেউ কে স্টান করো। বেলাট্রিক্স বাধা দিল, না না না। প্রথমে হ্যারি, তারপর নেভিলের দিকে তাকালো। লড়তে দাও, দেখি কতক্ষণ লড়ে, তারপরই তো ও বাবা মায়ের মতো মুখ থুবড়ে পড়বে। অবশ্য পটার যদি আমাদের প্রফেসিটা না দেয়। নেভিল বলল, খবরদার হ্যারি, ওটা শয়তানদের দেবে না। বেলাট্রিক্স ওকে যে ডেটিটার ধরেছিল একই সঙ্গে তাকে আর হ্যারিকে নিজের কাছে টেনে আনলো। তারপর হাতের ওয়ানটা তুলে ধরতে নেভিল আবার বলল, হ্যারি, দেবে না, দেবে না বলছি ওদের। বেলাট্রিক্স অকম্পিত গলায় বলল, ক্রুসিও।
নেভিল সঙ্গে সঙ্গে জোড়া পায়ে ডেথ ইটার্সের বুকে লাথি মারলো। সঙ্গে সঙ্গে ডেথ ইটার্স ওকে ছেড়ে দিতেই নেভিল মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো। বেলাট্রিক্স হেসে বলল, ছোটখাটো দাওয়াই। নেভিলের আর্তনাদ থেমে গেল। তারপর বেলাট্রিক্সের পায়ের কাছে পড়ে ফোঁপাতে ফোঁপাতে লাগলো। বেলাট্রিক্স হ্যারির দিকে তাকিয়ে, আমার কথা শোনো, হয় তুমি প্রফেসিটা আমাকে দাও, তা না দিলে তোমার বন্ধুকে আমার পায়ের কাছে শুয়ে মরতে হবে। হ্যারির কাছে তখন আর কোনো পথ খোলা নেই বা ইচ্ছা অনিচ্ছার প্রশ্নও নেই। প্রফেসিটা খুব সম্ভব ওর হাতের চাপে আরো উত্তপ্ত হয়ে উঠছে। ও প্রফেসিটা এগিয়ে দিল। ম্যালফয় প্রফেসিটা নেবার জন্য লাফিয়ে উঠলেন। তারপরে অদ্ভুত এক ঘটনা। হ্যারি স্বপ্নেও ভাবেনি এমন ঘটনা ঘটতে পারে। ঘরের সবচেয়ে উঁচু থেকে দুটি দরজা শব্দ করে খুলে গেল। ঘর থেকে বেরিয়ে এলেন সিরিয়াস, লুপিন, মুডি, টংস আর কিংসলে। ম্যালফয় ফট করে ঘুরে দাঁড়িয়ে ওদের দিকে ওয়ানটা তাক করলেন, কিন্তু তার আগে টংস ওকে স্ট্যান্ডিং স্পেল ছুড়েছেন। সেই স্পেল কাজ করলো কি করলো না হ্যারি দেখার অবকাশ নেই। হ্যারি ডাইভ দিয়ে ড্যাশ থেকে নেমে পড়ল। অর্ডার অফ ফিনিক্সের উচ্চ পর্যায়ের সদস্যদের দেখে রেড ইটার্সরা হকচকিয়ে গেলেন। ওরা সকলে অবিশ্রান্ত বৃষ্টির মতো রেড ইটার্সদের দিকে স্পেল ছুড়তে লাগলো। ওরা সেই পিটের সিঁড়ির ধাপ থেকে একের পর এক পিটের তলায় পড়ে যেতে লাগলো। ক্ষেপণাস্ত্রের আঘাতে পড়ে থাকা ডেথ ইটার্সদের দেহ আর মাঝে মাঝে তীব্র আলোর ঝলকে হ্যারি দেখতে পেল নেভিল হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ও আবার একটা লাল আলো থেকে গোতা মেরে বেরিয়ে নেভিলের কাছে শুয়ে পড়ল। তুমি ভালো আছো নেভিল? ওদের মাথার উপর দিয়ে আরো এক ঝলক স্পেল উড়ে গেল। হ্যাঁ, নেভিল অতি কষ্টে দাঁড়াতে দাঁড়াতে বলল, রন কোথায়, কেমন আছে? মনে হয় ভালোই আছে। শেষ দেখেছি ওকে সেই ছোট ছোট ব্রেনের সঙ্গে লড়াই করতে। ওদের দুজনের মাঝে পাথরের ফ্লোর একটা স্পেল লেগে দারুণ শব্দ করে ফেটে গেল। একটা বাক্সের ক্র্যাটার উপর মাত্র 1 সেকেন্ডের আগে নেভিলের হাত রাখা ছিল, সেটা ভেঙে চৌচির হয়ে যেতেই তার ভেতর থেকে একটা মোটা হাত বেরিয়ে এলো। হাতটা হ্যারির গলা ধরে সোজা তুলে ধরলো। ওর কানের কাছে কে যেন মুখ এনে বলল, দাও দাও, আমার হাতে প্রফেসিটা দাও। মোটা হাতে ডেথ ইটার এত জোরে ওর গলা টিপে ধরে তুলে রেখেছে যে হ্যারি নিঃশ্বাস নিতে পারছে না। ও আধবদ্ধ হয়ে দেখলো সিরিয়াস, টংস, কিংসলে, ডেথ ইটার্স ও বেলাট্রিক্সের সঙ্গে ভয়ার্থভাবে লড়ে যাচ্ছেন। কারো কি চোখে পড়ছে না হ্যারি আর একটু পরে হয়তো দমবন্ধ হয়ে মারা যাবে? সেই মোটা হাতটা হ্যারির হাত থেকে প্রফেসিটা নেয়ার জন্য হ্যারির গলা আরো জোরে চেপে ধরলো। আর নেভিল কিন্তু হারমানি ওয়ানটা হাতে নিয়ে স্পেল স্পষ্টভাবে উচ্চারণ করতে পারলো না, তাই কোনো কাজও করতে পারলো না। আর ওয়ানটা ডেথিটারের মুখোশে ঢাকা একটা চোখে প্যাট করে বিধিয়ে দিল। ও যন্ত্রণায় কাতর হয়ে চোখে হাত দিয়ে হ্যারিকে ছেড়ে দিল। হ্যারি চট করে ঘুরে দাঁড়িয়ে রেডিস্টার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, স্টুপিফাই। হ্যারি ওর দিকে তাকালো। ও পিছন ফিরে ঘুরে পড়তে ওর মুখোশ খুলে দেখতে পেল যে সে ম্যাকনেয়ার। বাকবিককে হত্যা করতে যাকে নিযুক্ত করা হয়েছিল সেই পাষাণটা। ও রক্তাক্ত চোখটা চেপে ধরল এক হাতে। হ্যারি নেভিলকে বলল, ধন্যবাদ নেভিল। পাশে সিরিয়াস একজন ডেথ ইটার্সের সঙ্গে মারাত্মকভাবে লড়াই করে চলছেন। হ্যারি পা একটা গোলের মতো চাকতির উপর পড়তেই ও পিছলে পড়ে গেল। প্রথমে মনে হলো ওর হাত থেকে প্রফেসিটা পড়ে গেছে। পর মুহূর্তে দেখলো মুডি ম্যাজিক্যাল আইডিয়া সেটা খুঁজছেন। সেই ফাঁকে ডলহব রক্তাপ্লুত হ্যারি আর নেভিলের উপর ঝাঁপিয়ে পড়ল। ওর লম্বা মুখটা বেঁকে গেল শয়তানি হাসি আর আনন্দে। ডলহব হাত তুলে বলল, একইও প্রফ। সিরিয়াস ছুটে এসে ডলহবকে ধরে ছুঁড়ে ফেললেন। প্রফেসিটা উঠতে উঠতে হ্যারির আঙ্গুলে লাগতে হ্যারি ওটাকে ভালো করে চেপে ধরলো। ডলহব আবার দণ্ড উঠালো। হ্যারি ওকে ওয়ান্ড হাতে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলল, পেট্রিফিকাস টোটালাস। ডলহবের হাত পা একসঙ্গে জড়িয়ে গেল আর মাটিতে লুটিয়ে পড়ল। চমৎকার, চমৎকার, সিরিয়াস বললেন। ঠিক সেই সময় স্ট্যান্ডিং স্পেল ওর দিকে ছুটে আসতে দেখেই সিরিয়াস ওর ঘাড়টা ধরে মাথাটা নুয়ে দিলেন। এখন তুমি এখান থেকে চলে যেতে পারো, সিরিয়াস বললেন। আবার ওরা মাথা নুয়ে দিল। তীব্র এক সবুজ আলো প্রবলভাবে সিরিয়াসের মাথা আঘাত করতে সিরিয়াস পড়ে গেলেন। সেই ঘরে হ্যারি ছিল, সেখান থেকে দেখতে পেল টংস পাথরের সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ছেন। বেলাট্রিক্স লাফাতে লাফাতে ওর দিকে এগিয়ে আসছে। তারপর ও দেখলো কিংসলে মুখোশবিহীন, গালে বসন্ত দাগলা রকউডের সঙ্গে লড়ছেন। আবার এক সবুজ আলোর রশ্মি ওর মাথার উপর দিয়ে চলে গেল। ও নেভিলের দিকে তাকালো। তুমি দাঁড়াতে পারবে? আমার কাঁধটা একটু ধরো। আমি উঠে দাঁড়াই। নেভিল সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পা দুটো লটলট করছে। সেই সময় কে তখন বলল, পটার, পটার, শেষবারের মতো বলছি, প্রফেসিটা দাও, ভালো চাও তো। হ্যারি তখন সেই গোল কাচের বলটা শক্ত করে এক হাতে ধরে আছে, অন্য হাতে নেভিলকে। হ্যারি সোজা তাকিয়ে দেখল লুসিয়াস ম্যালফয় হাত বাড়িয়ে রয়েছেন। ওয়ানটা ওর বুকে চেপে ধরেছে। না না, দেব না, প্রাণ থাকতে দেব না। নেভিল, তুমি এটা ধরো।
হ্যারি প্রফেসিটা নেভিলের দিকে ছুড়ে দিল। ম্যালফয় এক মুহূর্ত দেরি না করে নেভিলের দিকে ওয়ান্ড তাক করলেন। তখন হ্যারি পেয়ে গেছে নিজস্ব ওয়ান্ড, ইম্পেডিমেন্টটা। হ্যারি দেখলো ডায়াসের যে অংশে সিরিয়াস আর বেলেট্রিক্স ডুয়েল লড়ছেন সেখানে ম্যালফয় মুখ থুবড়ে পড়লেন। ম্যালফয় উঠে পড়ে আবার হ্যারি আর নেভিলের দিকে ওয়ান্ড উঠালেন। লুপিন ঝাঁপ দিয়ে ওদের মাঝখানে দাঁড়ালেন, বললেন, হ্যারি তুমি বাকিদের ধরো, কাবু করো, যাও। হ্যারি নেভিলকে টানতে টানতে নিয়ে চলল। আবার স্পেল এসে দুজনকে আঘাত করলো। দুজনই পড়ে গেল। নেভিল চটপট প্রফেসিটা পকেটে রেখে দিল। হ্যারি নেভিলের আলোকখেলাটা চেপে ধরে বলল, দেরি নয়, চলো, আস্তে আস্তে চেষ্টা করো হাঁটতে। টানবার সময় নেভিলের আলোকখেলাটা ছিঁড়ে যেতেই পকেট থেকে প্রফেসিটা মাটিতে পড়ে গেল। অন্য কেউ সেটা ছোবার আগেই নেভিল পা দিয়ে সেটা ঠেলে দিতে উঠতে উঠতে প্রায় 10 ফিট দূরে পাথরে একটা ধাপে লেগে ফেটে গেল। স্তম্ভিত হয়ে ওরা সেই ভগ্ন প্রফেসির দিকে তাকাতে একজন মানুষের মূর্তি, অতি শুভ্র মুক্তোর মতো উজ্জ্বল তার গায়ের বর্ণ, বড় বড় তার দুই চোখ ভেসে উঠল। ওরা ছাড়া আর কেউ তাকে দেখেনি। হ্যারি দেখলো সেই মানুষটার মুখ নড়ছে, কিছু বলতে চাইছেন। চতুর্দিকে আর্তনাদ, কান্না, হুড়োহুড়ি সব মিলিয়ে অদ্ভুত এক কিম্ভূত শব্দ। সেই শব্দ ভেদ করে প্রফেসির স্বর কথা কারো কর্ণকুহরে প্রবেশ করল না। সেই মানুষটি কথা বন্ধ করে একটু একটু শূন্যে অবলুপ্ত হয়ে গেলেন। নেভিল কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় তুমি ক্ষমা করো হ্যারি, আমার হাত থেকে ওটা, আমার কোনো দোষ নেই হ্যারি। হ্যারি বলল, তাতে কিছু আসবে যাবে না, তুমি এখন মনের জোরে দাঁড়াতে চেষ্টা করো, এখান থেকে আমরা অন্যত্র যাই। নেভিল চোখ বড় বড় করে বলল, ডাম্বলডোর। নেভিল যেদিকে ডাম্বলডোরের নাম বলল, হ্যারি সেদিকে তাকালো। কি বলছো তুমি, ডাম্বলডোর? হ্যারি দেখলো খোলা দরজার চৌকাঠে দাঁড়িয়ে রয়েছেন ডাম্বলডোর। তারই সাথে লাগোয়া সেই ব্রেন রুম। তার হাতের ওয়ান্ড উপরে উঠানো রয়েছে। মুখটা সাদা, কিন্তু ভীষণ ভীষণ অসম্ভব ক্রোধোন্মুক্ত। হ্যারির সমস্ত শরীরের প্রতিটি অণু-পরমাণুতে যেন তড়িৎ প্রবাহ ফেলে গেল। তাহলে আমরা সবাই বেঁচে আছি। ডাম্বলডোর অতি দ্রুত নেভিল আর হ্যারির কাছে এলেন। ওদের আর পালাবার আকাঙ্ক্ষা নেই। এই ডেথ ইটার্সদের ডাম্বলডোরকে দেখে মুখ শুকিয়ে গেল। ওরা যেন বুঝতে পারলো যিনি এসেছেন তার কাছ থেকে তাদের পরিত্রাণ নেই। একজন ডেথ ইটার্স বাদরের মতো সিঁড়ি দিয়ে লাফিয়ে পালাতে গেলে ডাম্বলডোরের স্পেল ওকে টেনে নামিয়ে দিল। যেন ওকে অদৃশ্য এক সুতো দিয়ে টেনে আনলেন তিনি। তখনও লড়াই চলছিল। ওদের ডাম্বলডোরের দিকে চোখ পড়েনি। হ্যারি দেখলো বেলেট্রিক্স ওর ওয়ান্ড দিয়ে সিরিয়াসের দিকে লাল রশ্মি ক্ষেপণ করার সঙ্গে সঙ্গে সিরিয়াস মাথা নুয়ে দিলেন পুকুরে জলের হাঁসের মতো। বেলেট্রিক্স বিশ্রীভাবে হেসে বলল, এসো এসো, শুনেছি তুমি আমার চেয়ে ভালো স্পেল করতে পারো। কথাটা বলার পর বেলেট্রিক্স দমকে দমকে হেসে উঠল শয়তানির মতো। ওর হাসি সেই গুহার ঘরে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো বিকটভাবে। ওর দ্বিতীয় লাল স্পেল সিরিয়াসের বুকে সোজা আঘাত করলো। তখনও তার মুখ থেকে হাসি সম্পূর্ণ লুপ্ত হয়নি, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে গেল সেই স্পেলের আঘাতে। হ্যারি জানে নেভিলের আর কিছু করার ক্ষমতা নেই। ও আবার সিঁড়ির উপর লাফিয়ে পড়ে হাতের ওয়ানটা তুলল। ডাম্বলডোরও ড্যাসের দিকে এগিয়ে গেলেন। মনে হলো সিরিয়াসের সাদা দেহটা আঘাত খেয়ে বেঁকে গিয়েছে, কিন্তু পরাজিত সৈনিকের মতো নয়। ড্যাসের চারধারে ঝোলানো পর্দার পিঠে লাগিয়ে সিরিয়াস পড়ে গেলেন। হ্যারি ভয় মিশ্রিত আকুল নয়নে দেখতে পেল ওর গডফাদারের শান্ত সুন্দর মুখটি একটু একটু করে বদলে যাচ্ছে। তারপর ধীরে ধীরে সেটা অতীতের পর্দা ঢাকা আর্চওয়ের ভেতর ঢুকে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আর্চওয়ের পর্দাটা তার সঙ্গে বদবদ করতে লাগলো। দেখে মনে হলো বিরাট এক ঝড় এসে পর্দাটা যেন লণ্ডভণ্ড করে দিতে চাইছে। হ্যাঁ, ঠিক সেই সময় শুনতে পেল বেলেট্রিক্স লেস্ট্রেঞ্জের পৈশাচিক যুদ্ধ জয়ের হাসি। হ্যারি ভেবেছিল ওর প্রিয় সিরিয়াস পর্দা সরিয়ে আবার হাসি মুখে এসে দাঁড়াবেন যে কোনো মুহূর্তে। ও তারই প্রতীক্ষা করতে লাগলো, কিন্তু আর সিরিয়াস ফিরে এলেন না। হ্যারি উচ্চস্বরে আকুলভাবে ডাকলো, সিরিয়াস, সিরিয়াস। ও তরতর করে উপরে উঠে গেল। পরিশ্রম আর উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সিরিয়াস আছেন, পর্দার পেছনে লুকিয়ে আছেন। হ্যারি ওকে আবার বাইরে নিয়ে আসবে। কেউ ওকে বাধা দিতে পারবে না। ডায়াসের উপর গিয়ে পর্দার কাছে যেতে লুপিন হ্যারিকে ধরে ফেললেন। আর কিছু করার নেই হ্যারি। লুপিনের গলার স্বর দুঃখের। না না, সিরিয়াসকে ডেকে নিয়ে আসুন, ওকে বাঁচান। হ্যারি পাগলের মতো বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে হ্যারি, সিরিয়াস আমাদের ছেলে চলে গেছে। হ্যারি লুপিনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য সজোরে হাত পা ছুটতে লাগলো, কিন্তু লুপিন ওকে চেপে ধরে রইলেন। হ্যারি, আমাদের কিছু করার নেই, ও মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। লুপিন আবার একই কথা বললেন।